একবার বাঘ আমাকে অ্যাটাক করেছিল জঙ্গলের গভীরে। সেইবার আমি বাঘ দেখেছিলাম এবং আমার উপরেই অ্যাটাকটা হয়েছিল। বাড়িতে বললে হয়তো কোর এরিয়ায় ঢুকতে দেবে না আর যেতে দেবে না, ওই জন্য বলিনি। নমস্কার, আবার সুন্দরবন লাইভ চ্যানেলে আমি আছি পুষ্পেন্দ্র মৃধা। বন্ধুরা, আজকে কোনো ব্লগ নয়, আজকে জাস্ট কিছু কথা বলবো আমার ইউটিউব নিয়ে এগোনোর স্বপ্ন কবে থেকে সেটা বলবো, আর এখন বর্তমান চ্যানেলে কী প্রবলেম হচ্ছে সেটা বলবো। বন্ধুরা, সত্যি কথা বলতে এই চ্যানেলটা নিয়ে আমি এগোচ্ছি, এই একটা বছর কমপ্লিট হলো। ইউটিউব নিয়ে কবে থেকে আমার স্বপ্ন এগোনোর, 2019 সাল থেকে আমার ইউটিউব নিয়ে এগোনোর স্বপ্ন। আর 2019 সাল থেকে আমার খুব ইচ্ছে যে ইউটিউব করব, জীবনে যদি কিছু করি ইউটিউব করব। তো সেই স্বপ্ন নিয়ে এগোচ্ছিলাম দিনের পর দিন, রাতের পর রাত। কিন্তু বন্ধুরা, সত্যি কথা বলতে তখন 2019 সালে আমি কিচ্ছুই জানতাম না, না এডিটিং জানতাম, না ইউটিউব সম্পর্কে জানতাম, না শ্যুট সম্পর্কে কিচ্ছু বুঝতাম না। তারপর 2022 সালে গেলাম কলকাতাতে, আমার কাকুর বাড়ি নিউ গড়িয়াতে। তো কাকুর 2 ছেলে আছে, বাবান আর বান্টি, আমার 2 ভাই। তো বান্টির সঙ্গে আমার মূলত কথা হয়েছিল যে ভাই, আমার ইউটিউব নিয়ে এগোনোর খুব ইচ্ছে, আমি ইউটিউবটা করতে চাই, আমি কিছু জানি না এই সম্পর্কে কিছু বুঝি না, তুমি আমাকে একটু হেল্প করবে? তা ভাই আমাকে বলেছিল এক কথায়, হ্যাঁ দাদা, আমি তোমাকে হেল্প করবো, তোমার পাশে আমি থাকবো। তো সেরকমভাবে আলোচনা করে আমি এখান থেকে গেছিলাম কলকাতাতে গিয়ে বললাম তাহলে নতুন করে চ্যানেল ক্রিয়েট করতে হবে। তা বলছে, দাদা আমার একটা রোস্টিং চ্যানেল আছে, চ্যানেলটা রোস্টিং করবো না আমি, আর ওই চ্যানেলটাকে নিয়ে আমরা চলো মিউজিক ভিডিওর কাজ করি এগোই। তা আমি বললাম চলো, প্রথম একটু প্রবলেম হবে, তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো ইউটিউব করতে গেলে, মিউজিক ভিডিও বানাতে গেলে তখন পয়সা লাগতো, শ্যুট করা, তারপরে সেখানে যাওয়া আসা। তখন আমি চিন্তা করলাম শুধু ইউটিউব করলে হবে না, পাশাপাশি আমাকে কাজও করতে হবে। কলকাতাতে আমি 2-3 বছর ধরে ড্রাইভিং করেছি, আমার এক্সপিরিয়েন্স ছিল, আমি কাজও করতাম। তো পাশাপাশি ড্রাইভিং করেছি, প্লাস ইউটিউবের জন্য খরচাও করেছি। নিজে কোনো প্র্যাকটিসের টাইম পেতাম না, কাজ করে আসতাম, যা হবে ক্যামেরার সামনে তাই করতাম। যখন আমি বান্টির সঙ্গে যখন কথা বললাম, তখন আমার কাকুর বড় ছেলে অর্থাৎ আমার ভাই বাবান, তারপর একটা বোন আছে অঙ্কিতা। তো সবাই মিলে আমরা আলোচনা করলাম, বান্টি আর আমি আলোচনা করলাম, করার পরে সবাই মিলে আলোচনা করলাম যে এরকমভাবে ইউটিউবটা করবো, আমরা ইউটিউবটা নিয়ে এগোবো। তো তোমরা কি আমাদের সঙ্গে সাথ দেবে? আমরা কি একসঙ্গে কাজ করতে পারি? তো ওরা আমাদেরকে এক কথায় বলেছিল, হ্যাঁ আমরা 4 জন মিলে চলো একটা চ্যানেল ক্রিয়েট করি, আর সেই চ্যানেলটা নিয়ে আমরা 4 জনই কাজ করবো। তো যাই হোক, কাজ করছিলাম, কাজ করতে করতে মাঝপথে কোনো না কোনো প্রবলেম হলো, সেই প্রবলেম থেকে ছিটকে বেরিয়ে আসলাম, কাজ করতে পারলাম না। তারপর ওখানে থেকে ভাবলাম আর আমার দ্বারা ইউটিউব হবে না, আমি আর ইউটিউব করতে পারবো না, আমি কাজ আর করতে পারবো না, আমার স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে। তো ওখানে আমি ড্রাইভিং করছিলাম, করতে করতে একটা ভালো মালিক পেয়ে গেছিলাম, যে আমার ব্যবহারে অতি সন্তুষ্ট হয়েছিল এবং যে আমাকে দারুণ পছন্দ করেছিল। তো তার 2টো সেকেন্ড হ্যান্ড শোরুম ছিল, সেই সেকেন্ড হ্যান্ড শোরুমে আমাকে ম্যানেজারির একটা পদ দিয়েছিল এবং পার মান্থ আমাকে স্যালারি দিত 25,000 টাকা করে ম্যানেজারি করার জন্য, আর ড্রাইভিং করার জন্য দিত আমাকে 20,000 টাকা, মানে পার সপ্তাহে 5,000 টাকা করে দিত। এই অলমোস্ট ছিল আমার 45,000 টাকা স্যালারি প্রত্যেক মাসে। তো সেই কাজটা নিয়ে আমি এগোচ্ছিলাম, কাজটা করছিলাম সুন্দর করে। তারপর আমার না প্রত্যেক দিন না একটা যন্ত্রণা কাজ করতো ভিতর থেকে, বিশ্বাস করো বন্ধুরা, ভিতর থেকে সাংঘাতিক লেভেলের একটা আমার ভিতরে যন্ত্রণা কাজ করতো, যে আমার স্বপ্নটা কি শুধু স্বপ্নই থেকে যাবে, আমি বাস্তবে কি রূপ দিতে পারবো না। তো সেখান থেকে সেই কাজটা ছেড়ে দিলাম, দিয়ে আমি আমার বাড়ি সুন্দরবন গ্রামে ফিরে এলাম। গ্রামে ফিরে আসার পর আমি নতুন করে একটা চ্যানেল ক্রিয়েট করলাম। চ্যানেলটা ক্রিয়েট করার পর দিনের পর দিন, রাতের পর রাত সুন্দরবন জঙ্গলে কাটিয়ে দিয়েছি। আমার মূল্যবান অনেক টাইম চলে গেছে এই জঙ্গলের মধ্যে। তো 1 বছর ধরে আমি কাজ করেছি, আজকে 1 বছর হচ্ছে। যখন আমি চ্যানেলটাকে ক্রিয়েট করেছিলাম, সত্যি কথা বলতে সেই সময় চ্যানেলটাকে আমি ভেরিফিকেশন করাইনি, জানতাম না ভেরিফিকেশন কীভাবে করতে হয়। সেই ভেরিফিকেশন না করার ফলে আমার চ্যানেলে যখন 1,000 সাবস্ক্রাইবার, 4,000 ঘন্টা ওয়াচ টাইম যখন কমপ্লিট হলো, তখন আমি যখন অ্যাপ্লাই করবো, আমি অ্যাপ্লাই করতে পারলাম না ভেরিফিকেশন করার জন্য। তো ভেরিফিকেশন করার পর আমাকে একটা ডিসেম্বরের 27 তারিখে একটা ডেট দিয়েছিল, সেই ডেটে আমাকে অ্যাপ্লাই করতে বলেছিল, কিন্তু সেই ডেটে আমি কাজ করতে পারিনি। নিজের ব্যক্তিগত অনেক প্রবলেম ছিল, খুব ডিপ্রেশনে ছিলাম, মারাত্মক ডিপ্রেশনে ছিলাম, অ্যাপ্লাই করতে পারিনি। 1 মাস টানা কাজ দিতে পারিনি। যখন আমার 4,000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেল, যখন আমার 1,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেল, তখন আমি অ্যাপ্লিকেশন করতে পারিনি। তো তারপরে অ্যাপ্লাই করতে গেলাম, অ্যাপ্লাই করতে পারলাম না। কি একটা প্রবলেম, ওই বিষয়টা একটু কম বুঝি আমি, যে এলিজিবলটা সবুজ কালারের হতে হবে, গ্রিন কালারের হতে হবে, সেই গ্রিন কালারটা হয়নি, জানি না কেন হয়নি। আমাকে বললো 30 দিন 30টা ভিডিও দিতে হবে। তো 30 দিন 30টা ভিডিও দিতে গেলে সাংঘাতিক চাপ। হ্যাঁ, সত্যি কথা বলতে এক হাতে সমস্ত কিছু আমাকে সামলাতে হয়, সমস্ত কিছু এক হাতে সামলাতে হয়, শ্যুট নামানো থেকে এডিটিং থেকে শুরু করে ট্যাগ, ডেসক্রিপশন, টাইটেল, সব কিছু নিজেকে করতে হয়। আর নিজের কোনো ওয়াইফাই সিস্টেম নেই। দিনের পর দিন কোনো এক ওয়াইফাইয়ের নিচে গিয়ে
বুধবার আমাদের এখানে বুধবার বাজার আছে, একটা ভাইয়ের দোকান আছে, আরও ওখানে অনেক দোকান আছে। সেই সব দোকানে গিয়ে আমি 1-1.5 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা এরকম বসে থাকি একটা ভিডিও আপলোড করার জন্য। তো তারপরে আবার শ্যুট। এতটা কষ্ট করার পর যখন চ্যানেলটাকে যখন হারিয়ে ফেলছি না, সত্যি কথা বলছি ভিতর থেকে ভেঙে পড়ছি আমি। হয়তো এই চ্যানেলটা নিয়ে আর আগে এগোতে পারবো না, এই চ্যানেলটা হয়তো বাদ দিতে হবে। তো নতুন করে আবার শুরু করাটা খুব চাপের ব্যাপার, খুব চাপের ব্যাপার। তার উপর আমি বিবাহিত ছেলে, আমার একটা ছেলে আছে। তার মধ্যে বাড়িতে প্রচুর পরিমাণে কাজ থাকে। বাবার 3বার স্ট্রোক হয়েছে, মা অসুস্থ, আমি একা হাতে এত কিছু কি করে সামলাবো? সত্যি কথা বলতে বন্ধুরা ভিতর থেকে ভেঙে পড়ছি, ভালো লাগছে না, আর পাচ্ছি না এগোতে, খুব কষ্ট হচ্ছে। তো এইসব চাপ নিয়ে কাজ করাটা খুব খুব চাপের ব্যাপার। আজকে বুক ফেটে যাচ্ছে, হয়তো চোখ দিয়ে জল বেরিয়ে আসছে বন্ধুরা। ইউটিউবটা আমার স্বপ্ন, আমার ড্রিম। আর ইউটিউবটা সত্যি কথা আমি ছেড়ে দিই, ভিতর থেকে সাংঘাতিকভাবে ভেঙে পড়বো। জানি না আর ইউটিউব করতে পারবো কি না। তবু আমার হাতে এখনও 24 দিন টাইম আছে। এই 24 দিনে 24টা আমাকে ভিডিও দিতে হবে। জানি না আমি করতে পারবো কি না। তো আমি করতে পারবো বন্ধুরা, যদি তোমরা আমাকে একটু ভালোবাসা দাও, আমাকে যদি একটু সাপোর্ট করো, একটু এগোনো যদি সুযোগ দাও, স্কোপ দাও, তাহলে অবশ্যই আমি পারবো। ভিতর থেকে সত্যি কথা ভেঙে পড়ছি, দারুণভাবে ভেঙে পড়ছি। তো এতদূর এগিয়ে এসে সুন্দরবন জঙ্গলের গভীরে যেভাবে হেঁটেছি, আর সত্যি কথা বলতে বাঘ মানে এমনই একটা প্রাণী যে 5 জন থাকুক, 7 জন থাকুক, 10 জন থাকুক, 20 জন থাকুক, 100 জন থাকুক, ওর গায়ে এতটা ক্ষমতা, ও যাকে টার্গেট করবে তাকে নেবেই। আর আমি তোমাদেরকে শেয়ার করিনি, বাড়িতেও শেয়ার করিনি। তোমাদেরকে শেয়ার করলে বাড়ির লোক দেখবে, ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করিনি। একবার বাঘ আমাকে অ্যাটাক করেছিল জঙ্গলের গভীরে, ঠিক আছে? সেই ভিডিওটাও আমি করিনি। সেইবার আমি বাঘ দেখেছিলাম এবং আমার উপরই অ্যাটাকটা হয়েছিল। বাড়িতে বললে হয়তো কোর এরিয়ায় ঢুকতে দেবে না, আর যেতে দেবে না, ওই জন্য বলিনি। বাঘ অনেকক্ষণ থেকে টার্গেটে বসছিল আমাকে ধরবে বলে। যেহেতু যারা মাছ ধরছিল পাটা জালের সঙ্গে গেছিলাম, সেইবারই ঘটনা এটা। যেই খালটায় গেছিলাম, বাঘ এপার থেকে এপারে গেছিলো, এপার থেকে এপারে গেছিলো 50-100 হাত দূরত্ব বজায় রেখে। মানে ফার্স্ট এইপার থেকে এপারে গেছে, এপার থেকে এপারে গেছে। তো সেইবারের ঘটনা, পরের দিনের ঘটনা, ওরা সবাই মাছ ধরছিল, মানে আমার টিমমেটরা সবাই মাছ ধরছিল, নালার মধ্যে মাছ ধরছিল, আর আমি পাশে জঙ্গলের কানা দাঁড়িয়ে ভিডিও করছিলাম। আর পাশে আমার পিছন দিকে এতটা ঘন জঙ্গল ছিল যে বাঘ সরাসরি এসে কোনোদিন কোনো মানুষকে অ্যাটাক করে না, কোনো শিকার ধরে না। তো পিছন দিক দিয়ে ওরা বেশিরভাগ অ্যাটাক করে, 90% পিছন দিক দিয়ে অ্যাটাক করে। তো সামনে এতটা গাছপালা ছিল যে ও চুপ করে ওখানে বসছিল। এবার যখন ও একটা পা তুলেছে, তখন আমি বুঝে গেছি যে এখানে কিছু আছে। পিছন ঘুরে দেখি পুরো বাঘের চোখ দুটো জ্বলছে বন্ধুরা, বাঘের চোখ দুটো জ্বলছে। তখন না দেখে সত্যি কথা বলছে আমি আমার মধ্যে নেই আর। আমি তখন শুধু একটাই কথা বললাম, বাবা গো, জোরে চিৎকার করে, বাবা গো। তখন ওরা যখন ছুটে এসে আমার পাশে আসলো, তখন আমি পুরো সেন্সলেস হয়ে গেছি। তখন ওরা বললো কি হয়েছে কি হয়েছে, তখন এই নোনা জল নিয়ে, আমার মিষ্টি জল তো নেই, তখন নোনা জল নিয়ে আমার চোখে মুখে ছিটি দিয়েছে। তখন আমার যখন সেন্সটা ফিরেছে, তখনও পর্যন্ত বাঘ কিন্তু ওখানেই কিন্তু দাঁড়িয়ে আছে, স্টিল দাঁড়িয়ে আছে। তো তারপর আমি বললাম যে এখানে আমার পিছনে শিকারে বসে আছে বাঘ। আর তখন আমার হাতে লাঠি ফাটি ছিল, আমাদের সবার প্রত্যেকের হাতে। জোরে জোরে যখন বাড়ি মারলাম, গাছের গায়ে যখন বাড়ি মারলাম, তখন বাঘ একটু হলে পিছিয়ে গেছে। তো তারপর থেকে ওখান থেকে বেরিয়ে আসলাম। তো এতটা কষ্ট করার পর, নিজের প্রাণ হারানোর সংশয় ছিল, এতটা কষ্ট করার পর এতটা কিছু করেছি, এত দূর এগিয়ে এসছি, আসার পরে যদি আমার চ্যানেলটা ছেড়ে দিতে হয়, বুক ফেটে যায় তো বন্ধুরা, কষ্ট তো হয়। আর স্বপ্নটা আজকের না, 2019 সালের, 2022 সালে আমার ইউটিউব প্ল্যাটফর্মে এগোনো, সেখানে গিয়ে কাজ শেখা। তারপর অনেক কাজ জানতাম না, যেগুলো আমি ইউটিউব দিয়ে শিখেছি, বাড়ি একা একা। এডিটিং শিখেছি, এডিটিংটা তোমার ছোটো ভাই বান্টি, সে আমাকে কিছু শিখিয়েছিল অল্প, মানে যা শিখেছিল বেসিক শিখিয়েছিল, বাকিটা আমি শিখে নিয়েছি। তো এত পরিশ্রম করার পর এখন যদি চ্যানেলটা বাদ দিতে হয়, ভিতর থেকে সত্যি ভেঙে পড়তে হয়। তো যাই হোক বন্ধুরা, জানি না আমি এগোতে পারবো কি না, তবে তোমরা যদি পাশে থাকো, সাপোর্ট করো, তোমরা যদি ভালোবাসার হাত বাড়াও, অবশ্যই আমি লাইফে এগোতে পারবো, জীবনে কিছু করতে পারবো। আর ইউটিউব নিয়ে এগোনোর স্বপ্নটা আমার সাকসেসফুল হবে সেই দিন, যেদিন তোমরা দুহাত ভরে আমাকে আশীর্বাদ করবে। সত্যি কথা বলতে একটা ক্রিয়েটার ভিডিও বানালে, এডিট করলে, আপলোড করলে শুধুমাত্র সে সাকসেস পায় না। তোমরা ভিউয়ার্সরা যদি ভিডিও না দেখো, ঠিকঠাক ফুল ভিডিও ওয়াচ না করো, তাহলে একটা ক্রিয়েটার কিন্তু দাঁড়াতে পারবে না। তোমরা যদি প্রত্যাখ্যান করো, একটা ক্রিয়েটার কখনো এগোতে পারে না।
তো আমার হাতে এখনও 24 দিন টাইম আছে, জানি না করতে পারবো কি করতে পারবো না, এগোতে পারবো কি এগোতে পারবো না, সব রকমভাবে চেষ্টা করব। তো এই ইউটিউব ভিডিও বানানোর কথা আর একটা কথা বলি, আমি একটা বোর্ড কিনেছিলাম ভিডিও বানাবো বলে, টিম বানাবো বলে। সত্যি কথা বলতে কোনো মানুষ আমাকে সাপোর্ট দিইনি, আর শুরুতে কোনো মানুষ সাপোর্ট দিইনি, এটা স্বাভাবিক কথা যে দুঃসময় কোনো বন্ধু থাকে না, সুসময় না হলে কোনো বন্ধু পাশে আসে না। তো যাদের সঙ্গে আমি ভিডিও বানিয়েছি, মাছ ধরার ভিডিও, জঙ্গলের ভিডিও, তারা 1-2 দিন আমাকে 3 দিন নিয়ে গেছে, তারপর থেকে আমার কাছে ডিমান্ড অন্য কিছু করেছে। আমার কাছে নেই, ডিমান্ড করলে আমি তাদেরকে দিতে পারবো না। সামান্য বাইরের নদীতে মাছ ধরতে গেলে আমাকে 300-400 টাকা করে আমাকে দিতে হয়েছে, এরকম দিনও গেছে। আমার কাছে 1 টাকা নেই, ধার করে এর থেকে ওর থেকে নিয়ে এরকমভাবে আমি চালিয়েছি। তো সত্যি কথা বলতে এখন আর আমার কোনো উপায় নেই, তাই বাধ্যতামূলক বাড়ির ব্লগ শুরু করেছি। জানি না এই ব্লগ তোমাদের কতটা ভালো লাগছে। আর সত্যি কথা বলতে যে জায়গাগুলো কমই আছে আমার, আমি ঠিকঠাক করে মানে সারাতে পারছি না ভিডিওগুলো, তার একটাই রিজন যে আমার বাড়িতে প্রফেশনালি কেউ ক্যামেরা ধরার লোক নেই। আর সত্যি কথা বলতে আমার ওয়াইফই ক্যামেরা ধরে, আর সে ভালো করে পারে না, তাকে বুঝিয়ে দিতে হয় ভালো করে, তারপর নিজে ক্যামেরার সামনে এসে কথা বলা, তারপর মাকে বুঝিয়ে দেওয়া, ঠিক আছে। তবে কোনো জায়গায় যাচ্ছি, ক্যামেরা ধরছি, তারা ক্যামেরা দেখে লজ্জা পেয়ে যাচ্ছে, সেইটাকে আবার রিকভারি করে এনে আবার তাদের সামনে ক্যামেরা ধরা, মাথা থেকে সব কিছু বেরিয়ে যাচ্ছে। তো এত প্রবলেম হচ্ছে আমার লাইফে, যে প্রবলেমগুলো নিয়ে এগোনো খুবই কষ্টকর ব্যাপার। তো খুব তাড়াতাড়ি আবার মাছ ধরা ব্লগ নিয়ে আবার ফিরবো মনে হচ্ছে, কারণ আমার মাসিমণির কটা ভিডিও দেখেছো, তো মাসিমণি একটা নৌকা কিনছে, মাছ ধরার সমস্ত ব্যবস্থা আবার করছি, আবার নতুন করে মাছ ধরা ব্লগে ফিরবো। জঙ্গল কোরিয়ায় কবে ঢুকবো জানি না, তবে একজন মানুষ আছে যে কোরিয়াতে আমাকে নিয়ে যায়, ঠাকুর কাকু, সেই একমাত্র আমাকে জঙ্গলে কোরিয়ায় নিয়ে যায় এবং আমার ভিডিও বানানোকে খুব সাপোর্ট করে, খুব ভালোবাসে এবং আমাকে খুব ভালোবাসে, সেই একমাত্র আমাকে নিয়ে যায়। তো আগে কতদূর কী কাজ করতে পারছি সেটাও জানি না, তবে চেষ্টা আমার তরফ থেকে আমি চালিয়ে যাচ্ছি। তোমরা শুধু পাশে থেকো, তোমরা একটু ভালোবাসা দিও, তোমাদের ভালোবাসা না হলে সত্যিই এগোনো খুব চাপের ব্যাপার। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য।